তাহলে তাহলে এখন আমরা কি জানবো? খাদ্যের শক্তি বিএমআর এবং বিএমআই সম্পর্কে। এখন খাদ্যের শক্তি মূল্য প্রকাশের ক্ষেত্রে খাদ্য ক্যালোরি কিংবা কিলো ক্যালোরির পরিবর্তে কিলো জুল একক ব্যবহার করা উচিত। তাহলে কোন একক ব্যবহার করতে হবে? কিলো জুল। কোন একক ব্যবহার করতে? কিলো জুল। এটা কিন্তু আবার কেজি ভাইবো না, কেজি কিন্তু এটা, কেজি কিন্তু এটা কিলোগ্রাম, এটা হচ্ছে কিলো জুল কেজে, কিলো জুল একক ব্যবহার করা উচিত। এখন আসি একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা পরীক্ষায় আসছে বলাই যায়, সেটা হচ্ছে এক এক খাদ্য ক্যালোরি সমান মানে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তো 1 কিলো ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি সমান বা 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো জুল। 1 ক্যালোরি সমান 4.2 কিলো জুল। এটা পরীক্ষায় একদম কমন একটা এমসিকিউ। 1 কিলো সমান 4.2 কিলো জুল। এখন পরীক্ষকের মন চাইলো যে না, সে এটা জানলো না, সে 1 জুল সমান কত ক্যালোরি বা কত কিলো ক্যালোরি সে এটা সে জানতে যাবে। কারণ তার এটা ইচ্ছা হইতেই পারে। কারণ এটা যেহেতু এটা, তার মানে এটার উল্টা হচ্ছে অন্যটা। এখন আমাদের ঐকিক নিয়মে আসতে হবে। 1 ক্যালোরি বা 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তাহলে 1 কিলো জুল সমান কত হবে? 1 কিলো জুল সমান কত হবে? 1 ভাগ 4.2। যখন এটা এইদিকে চলে আসবে, তার মানে কি এটা 1 রে এটাতে ভাগ করা হবে। তাহলে এটা কি হয়ে যাবে? 0.24 ক্যালোরি। তাহলে 1 কিলো জুল সমান 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি বা 0.24 কিলো ক্যালোরি। তারপরে 1 ক্যালোরি সমান 4.2 কিলো জুল আর 1 কিলো জুল সমান 0.24 ক্যালোরি বা কিলো ক্যালোরি। তার মানে কি পার্থক্যটা আমরা বুঝতে পারছি? এটা পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যে 1 ক্যালোরি সমান 4.2 কিলো জুল এবং 1 কিলো জুল সমান 0.24 কিলো ক্যালোরি। এখানে 42 আছে, এখানে 42 আছে, এখানে 24 হয়ে যাবে। আগে একটা শুধু দশমিক চলে আসবে। ক্লিয়ার সবার কাছে? এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আসি পুষ্টি ক্যালোরি নির্ণয়। খাদ্যের পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার পর শর্করা, প্রোটিন ও চর্বির ক্যালোরি বের করতে হয়। এক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মান শূন্য ধরে হিসাব করতে হয়। তাহলে কিসের মান শূন্য ধরতে হবে? ভিটামিন, খনিজ লবণ এবং পানি এর ক্যালোরি মান শূন্য ধরে হিসাব করতে হয়। এখন আসি উপাদানগুলোর ক্ষেত্রে। এখানে খাদ্যের উপাদান হচ্ছে 1 গ্রাম আর খাদ্যর ক্যালোরি কত? তো 1 গ্রাম শর্করায় ক্যালোরি আছে 4, এর আমিষে আছে 4 এবং চর্বিতে আছে 9। তাহলে আমরা কি শিখলাম? খাদ্য উপাদান যখন 1 গ্রাম হবে তখন খাদ্যর ক্যালোরি কত হবে? শর্করাতে হবে 4, আমিষে হবে 4, চর্বিতে হবে কত? 9। চর্বিতে কত হবে? 9। এখন আমরা আসি বিএমআর এবং বিএমআই। বিএমআর এবং বিএমআই খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরীক্ষায় আমরা বিএমআই সম্পর্কে সবাই জানি, পরীক্ষায় এমন একটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো অঙ্কগুলো আমরা টেকনিকটা আমরা এখন শিখে নেব। কিভাবে শিখবো? এখন বিএমআই মানে কি? বিএমআই এর ফুল মিনিং হচ্ছে বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স হচ্ছে মানব দেহের গড়ন এবং চর্বির একটি সূচক নির্দেশ করে। এখন আমরা পরীক্ষার খাতায় দিয়ে দিবে যে অমুকের বিএমআর কত, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিবে, বলবে অমুকের বিএমআর কত, মানে অমুকের বিএমআই কত। এখন বিএমআর এর ক্ষেত্রে বিএমআই যখন হবে তখন ছেলে মেয়ের ক্ষেত্রে সেম, কিন্তু বিএমআর এর ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব তখন একটা পার্থক্য থাকবে। মেয়েদের বিএমআর একরকম ভাবে, ছেলেদের বিএমআর একরকম ভাবে। এখন আমরা আসি মেয়েদের বিএমআর আমরা কেমন ভাবে নির্ভর করব। মেয়েদের যখন বিএমআই নির্ভর করবো তখন প্রথমে 655 প্লাস 9.6 ইন্টু ওজন কেজি, 9 প্লাস ব্র্যাকেটে থাকবে 9.6 ইন্টু ওজন কেজি। এখন একজনের ওজন, মেয়ের ওজন হইলো 50, তারপরে কি 9.6 এর সাথে এটা গুণ হবে। তারপরে হচ্ছে 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটার, 1.8 ফিক্স থাকবে, তার মধ্যে উচ্চতা সেন্টিমিটার ধর, তার উচ্চতা হচ্ছে 160 সেন্টিমিটার, মাইনাস কি করতে হবে? 4.7 ইন্টু বয়স ইন্টু বছর, তার বয়স হচ্ছে 22 বছর, তার বয়স হচ্ছে ধরলাম 22 বছর। এভাবে আমরা নির্ণয় করতে হবে। একটু কঠিন, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। যে মেয়েদের বিএমআর ক্ষেত্রে 655 প্লাস
9.6 ইন্টু তার ওজনটা কেজিতে হবে, প্লাস 1.8 ইন্টু উচ্চতার সেন্টিমিটারে হবে, যখন আমরা 5 ফিট 2 ইঞ্চি এটাকে আমরা সেন্টিমিটারে নিব, তারপরে মাইনাস করতে হবে 4.7 ইন্টু তার বয়সটা বছরে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। এখন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এখানে 66 প্লাস 13.7 ওজন কেজি প্লাস 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটার মাইনাস 6.8 ইন্টু বয়স বছর। তার মানে কি ছেলেদের আর মেয়েদের আলাদা মেজারমেন্ট এখানে দেওয়া আছে। তো এগুলোর জায়গায় আমরা মানগুলো বসাই বের করে নিব। এখন আমরা একটা অঙ্ক দেখি, যে আমরা এতক্ষণ যে পড়লাম, এখন আসি একজন নারীর ক্ষেত্রে। তো আমরা আগেই বললাম, যখন আমরা বিএমআর সরি যখন আমরা বিএমআর হিসাব করব, তখন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আলাদা একটা মান থাকবে। তখন আমরা একটা মেয়ে চিন্তা করি, তার বয়স হচ্ছে 33 বছর, উচ্চতা 165 সেন্টিমিটার, ওজন হচ্ছে 94 কেজি, এখন তার বিএমআর কি 655, 9.6 এর সাথে ওজন কেজি 94 কেজি প্লাস 1.8 এর সাথে উচ্চতা সেন্টিমিটার 165 সেন্টিমিটার, এখানে হবে মাইনাস হবে 4.7 এর সাথে তার বয়স কত বছরে 33 বছর। তো ক্যালকুলেশন করে পাইলাম 1699.3 ক্যালোরি, 1699.3 ক্যালোরি। এটা হচ্ছে তার বিএমআর বা বডি মাস রেট, বেসাল মেটাবলিক রেট। তার হচ্ছে এটা বেসাল মেটাবলিক বডি মাস, বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এখন আমরা আমাদের যে স্বাভাবিক যে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে আমাদের কত ক্যালোরি গ্রহণ করতে হবে সেটা আমরা এখানে জানবো। ধরলাম একজনের শারীরিক অবস্থা সে হচ্ছে সে পরিশ্রমী না, মানে সে আলসে লেজি, তো তার ক্ষেত্রে বিএমআর এর মানের সাথে 1.2 গুণ করতে হবে, 1.2 গুণ করতে হবে। আর একজন হালকা পরিশ্রমী, মানে সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করে, সপ্তাহে তার বিএমআর সাথে 1.375 গুণ করতে হবে, তাহলে আমরা তার ক্যালোরি মান পেয়ে যাব। আর একজন পরিশ্রমী সপ্তাহে 2-3 দিন প্রচুর খেলাধুলা করে, আগের জন সপ্তাহে অল্প খেলাধুলা করতে 2-3 দিন, আর সপ্তাহে 2 দিন প্রচুর খেলাধুলা করে, তার বিএমআর এর মান ইনটু 1.55। তো বিএমআর এর মানটা কিভাবে বের করব, একটু আগে কিন্তু আমি তোমাদেরকে ওই ম্যাথমেটিক্যাল টার্মটা দেখাই দিয়েছি। তারপর আরেকটা, পরিশ্রমী সপ্তাহে যদি প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তখন বিএমআর এর মানের সাথে 1.725 গুণ করতে হবে। আর অত্যন্ত পরিশ্রমী প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করলে বিএমআর এর মানের সাথে 1.9 গুণ করতে হবে। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যে উপরের নারীটি পরিশ্রমী হয়ে থাকলে প্রতিদিন খেলাধুলা করলে 1699.3 তার ক্যালোরি চাহিদা। এক্ষেত্রে তার চাহিদা হবে এটার সাথে 1.725, কারণ সে প্রতিদিন খেলাধুলা করে, অর্থাৎ তার 3000 ক্যালোরি খাদ্য গ্রহণ করলে তার ওজন একই রাখতে পারবে। অর্থাৎ তার মানে বিএমআর রেটের সাথে তার শারীরিক অবস্থা যেটা, এটা গুণ করলে আমরা পাইছি কত, 2931.23, অর্থাৎ প্রতিদিন প্রায় সে যদি 3000 কিলো ক্যালোরির খাবার গ্রহণ করে, তাহলে তার ওজন সে একই রাখতে পারবে। এখন বিএমআর দ্বারা মূলত বুঝাইটা কি, একটা মানুষ কেউ ফ্যাটি হতে পারে, কেউ স্লিম হতে পারে, কারো হাইট বেশি, কারো হাইট কম। তো এই বিএমআর এর মাধ্যমে জানা যায় একটা মানুষের তার প্রতিদিন সেই সুস্বাস্থ্য গ্রহণ করার জন্য তার কি পরিমাণ খাবার বা কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে হবে, এটা হচ্ছে বিএমআর এর টার্গেট। কারণ একজন মানুষ যে অ্যাথলেট, যে ধরলাম আমি ক্রিস্টিয়ানো রোনালদো, সে যে পরিমাণে মানে সারাদিন খেলাধুলা করে বা ফুটবল খেলে বা তার যে পরিশ্রম হয়, একজন স্বাভাবিক মানুষ, একজন যে কর্পোরেট ব্যক্তি, তার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো পরিশ্রম হয় না। তো তার ডায়েট প্ল্যান এবং তার ক্যালোরি প্ল্যান এবং তার ক্যালোরি প্ল্যানের মধ্যে কিন্তু আকাশ পাতাল মানে ফারাক। কারণ ক্রিস্টিয়ানো রোনালদো সারাদিন পরিশ্রম করে তার থেকে শরীর থেকে যে পরিমাণ ক্যালোরি সে বার্ন করে, তার কিন্তু সেই পরিমাণ ক্যালোরি গেইন করতে হবে যদি সে ফিট থাকতে চায়। আর একজন যে কর্পোরেট ব্যক্তি, যে সারাদিন অফিসে বসে এসির নিচে ল্যাপটপের সামনে কাজ করে, তার ক্যালোরিটা চিন্তা করতে হবে তার ওভারঅল সার্কামস্ট্যান্সের উপর বেস করে। তাহলে বুঝতে পারছি বিষয়টা। এখন আসি
বিএমআর ও ব্যয়িত শক্তির সম্পর্ক। বিএমআর এর মান বয়স, লিঙ্গ, খাদ্যাভ্যাস ও শরীরের গঠনের উপর নির্ভর করে, যেটা একটু আগে বললাম। তার বয়স কত, এটা একটা ফ্যাক্ট। তার লিঙ্গ কি, তার খাদ্যাভ্যাস, শারীরিক গঠন, যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর গঠন, লিওনেল মেসির গঠন, বা হচ্ছে একজন কর্পোরেট ব্যক্তির গঠন, বা একজন যে শ্রমিক কাজ করে ডেইলি লেবার, তার গঠন কিন্তু একরকম হবে না। বিএমআর আমাদের শরীরে 60 থেকে 75 ভাগ শক্তির উৎপাদন নিয়ন্ত্রণ করে। তাহলে বিএমআর আমাদের শরীরে কত শতাংশ শক্তি নিয়ন্ত্রণ করে? 60 থেকে 75 ভাগ। আমাদের শরীরে খাদ্য গ্রহণের মাত্র 10 থেকে 20% শারীরিক শ্রমের মাধ্যমে মানে এবং শারীরিক শ্রমের মধ্যে 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে। তাহলে আমাদের শরীরের খাদ্য গ্রহণের মাত্র কত শতাংশ? 10 থেকে 20%, এবং 20 থেকে 30% শক্তি পেয়ে থাকে শারীরিক শ্রমের মাধ্যমে। এখন আসি বিএমআই নির্ণয়। এতক্ষণ বললাম আমরা বিএমআর, বেসাল মেটাবলিক রেট। এখন আমরা পড়বো বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। অর্থাৎ বিএমআর এর ক্ষেত্রে আমরা বিএমআরটা একটু জটিল, কিন্তু বিএমআইটা হচ্ছে ইজি। এখন বিএমআর মানে হচ্ছে ওজন। একজন মানুষের ওজনটা হতে হবে কেজিতে। তারপর এটা হচ্ছে উচ্চতা হতে হবে মিটারে স্কয়ার। তো বিএমআর এর ক্ষেত্রে কিন্তু সেন্টিমিটার, আর বিএমআই এর ক্ষেত্রে হবে উচ্চতার মিটারে। আমরা জানি 100 সেন্টিমিটারে কত? 1 মিটার। তাহলে কি বিএমআর এর ক্ষেত্রে হবে ওজনটা হবে কেজিতে, এটাকে ভাগ করতে হবে, উচ্চতাটা হতে হবে মিটারে স্কয়ারে হবে। এই যে এখানে আমি দিয়ে দিছি যে বিএমআই সমান দেহের ওজন কেজি, দেহের ওজনটা কেজি ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। এখন যেমন একজন উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, 125 সেন্টিমিটার একজনের উচ্চতা এবং 50 কেজি, তার তার এই ব্যক্তির বিএমআই হচ্ছে 32। এখন এটা কিরকম ভাবে করব? এই যেমন আমরা জানি বিএমআই এর মানটা হচ্ছে, প্রথমে ওজন দিব। এখন ওজন হচ্ছে একটা মানুষের 50 125 সেন্টিমিটার মানে 1.25 মিটার। তো আমরা ভাগ করব কি 50 ভাগ 1.25 স্কয়ার। এখানে যেটা আসবে সেটা আসবে প্রায় 32। প্রায় কত আসবে? 32। এখন আমরা কিভাবে বুঝবো একটা মানুষ কতটুকু ফিট আছে? এটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বিএমআই এর মান দেখে বুঝবো। দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক মোটা, আবার অনেক মানুষ অনেক লম্বা, অনেক মানুষ অনেক খাটো, অনেক মানুষ অনেক চিকন। তো আসলে সে কি আসলে ফিট আছে কিনা, বা সে যে অবস্থায় আছে এটা তার শারীরিক কন্ডিশনের জন্য উপযুক্ত কিনা, সেটা আমরা বিএমআই দেখে দেখবো। তো আমরা একজন মানুষের কি কি জানি? একজন মানুষের আমরা উচ্চতাটা জানি, ওজনটা জানি। এখন আমরা দেখবো বিএমআই এর মানটা। যদি বিএমআই এর মান 18.5 এর নিচে হয়, তারপরে তার শরীরের ওজন কম, আন্ডারওয়েট, তার পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। মানে 18.5 এর নিচে। এটা আমরা কিভাবে বের করবো? একজন মানুষের উচ্চতা নিব, ওজন নিব। তারপর একটা বছর যদি মানে বিএমআই এর মান 18.5 থেকে 24.9 হয়, তার মানে তার বিএমআই, বডি মাস ইন্ডেক্সটা সবচেয়ে বেশি সুন্দর আছে। এগুলা কিন্তু পরীক্ষায় মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে মান দিয়ে দেবে যে একজন মানুষের বিএমআই মান হচ্ছে 23.5। কত দেওয়া আছে? 23.5। সে তার মানে তার বিএমআইটা কি কেমন? তার মানে কি, যেহেতু 18.5 থেকে 24.9 এর মাঝখানে আছে 23.5, তার মানে সে সুস্বাস্থ্যের অধিকারী। তারপরে আসে 25.25 থেকে 29.9, এটা হচ্ছে বিএমআই এর মান। তার শরীরের ওজন অতিরিক্ত ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন। মানে 25 থেকে 29.9 পর্যন্ত আছে তার বিএমআই এর মান। তার মানে কি, সে ওভারওয়েট। তার ওজন কমাতে হবে ব্যায়ামের মাধ্যমে, এবং তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। এখন তার বিএমআই এর মান 30 থেকে 34.9।
এটা তার বিএমআই এর মান আমরা বের করছি। তার এটা তো তার মোটা হওয়ার প্রথম স্তর। তার হচ্ছে বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা তার অবশ্যই দরকার। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে 35 থেকে 39.9। এটা হচ্ছে মোটা হওয়ার দ্বিতীয় স্তর। এখানে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করা প্রয়োজন। আমরা বিভিন্ন সময় ডিসকভারি চ্যানেলে বা বিভিন্ন সময় দেখা যায় অনেক ফ্যাটি ফ্যাটি মানুষ, তাদের বিএমআই গুলো এমন। তারপরে সর্বশেষ হচ্ছে 40-এর উপরে। 40-এর উপরে তাদের কি অতিরিক্ত মোটাত্ব এবং মৃত্যু ঝুঁকির আশঙ্কা থাকে। এগুলো আমরা দেখি কি একজন মানুষের ওজন 150, 200, 300 কেজি পর্যন্ত হয়ে থাকে। এমন অবস্থাতে তাদের বিছানায় থাকতে হয়, বিছানায় খাবার দাবার, বিছানায় প্রস্রাব পায়খানা যা কিছু সব বিছানায় ত্যাগ করতে হয়। তাদের আর নড়াচড়া করার জায়গা নাই। তাদের বিএমআই 40 বছরের মানে উপরে। এদেরকে বলা হয় ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা। তার মানে কি আমাদের ওই 24 পর্যন্ত, 24.9 পর্যন্ত আমাদের বিএমআই ঠিক। তার বেশি হলেই আমাদের হচ্ছে ওয়েটটা কন্ট্রোলে রাখতে হবে। এটা কিভাবে আমরা একজন ভালো নিউট্রিশনিস্ট দেখাতে পারি, তাদের সাথে কনসাল্ট করে আমরা আমাদের বডি ওয়েট এবং আমাদের বডি স্ট্রাকচার অনুযায়ী আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং ব্যায়ামগুলো আমরা ঠিক করতে পারি। এখন আসি খাদ্যের প্রধান উপাদান। এখন খাদ্যবস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। খাদ্যবস্তুকে তার উপাদান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে স্নেহ। এখন আমিষ মানে কি হচ্ছে প্রোটিন। এটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে, সেটা হচ্ছে আমিষ। তারপর হচ্ছে শর্করা। শর্করা হচ্ছে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে, দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। তারপরে স্নেহ। স্নেহ হচ্ছে দেহের তাপ এবং শক্তি উৎপাদন করে। স্নেহ কি করে? দেহের তাপ এবং শক্তি উৎপাদন করে। তাহলে কি আমিষ কি করে? দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে। শর্করা হচ্ছে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে এবং ফ্যাট কি করে বা চর্বি কি করে? দেহের তাপ এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। এবং মানে এগুলো ছাড়াও আরো 3 ধরনের উপাদান আছে, সেগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমটাই হচ্ছে, তারপর হচ্ছে আমিষ। আমরা টোটাল 6টা খাদ্য উপাদান বলছি, তার মধ্যে প্রথমে হচ্ছে ওই 3টা, তারপর হচ্ছে ওই 3টা। এখন ভিটামিনের কাজ কি? ভিটামিনকে আবার বলা হয় খাদ্য প্রাণ। দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উদ্দীপনা যোগায়। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে মানে ইন্টারনাল যে হরমোনাল রিঅ্যাকশন গুলো হয়, সেগুলোর যে শক্তি সাপ্লাই করে এবং সেগুলো হিসেবে প্রভাবক হিসেবে কাজ করে কি? খাদ্য প্রাণ বা ভিটামিন। এখন ভিটামিন কয়টা আছে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, তারপরে ভিটামিন ই, তারপরে ভিটামিন এফ, না ভিটামিন কে। তো টোটাল 6টা ভিটামিন আছে। এগুলো হচ্ছে দেহের বিভিন্ন অভ্যন্তরের বিভিন্ন রিঅ্যাকশনে কাজ করে। তারপর হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ হচ্ছে বিভিন্ন যে জৈবিক কাজগুলো আছে, যেমন আমাদের শ্বসন, আমাদের রেচন, আমাদের যে দর্শন, এরকম যে বিভিন্ন জৈবিক কাজগুলো আছে, সেগুলোতে সহায়তা করে কি? খনিজ লবণ। তারপরে আছে পানি। দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। এবার আমরা জানি কি? পানির অপর নাম জীবন। অর্থাৎ আমরা যত খাবারই গ্রহণ করি না কেন, শেষে কিন্তু আমাদের পানিটা খাওয়া প্রয়োজন এবং খাওয়া লাগে। তার মানে কি? পানির কাজ কি? দেহে পানি এবং তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে, কোষ এবং তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। উল্লেখ করা খাদ্য উপাদানের বাইরে আরো একটি উপাদান রয়েছে, যেটি কোনো পুষ্টি উপাদান না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ খাদ্য। সেটাকে হচ্ছে খাদ্য আঁশ বা হচ্ছে ফাইবার। সেটাকে কি বলা হয়? খাদ্য আঁশ বা ফাইবার। আমাদের টোটাল 6টা খাদ্য উপাদান পড়লাম এতক্ষণ। 6টা খাদ্য উপাদান পড়লাম। এগুলোর বাইরেও আরেকটা খাদ্য উপাদান আছে, সেগুলোকে বলে খাদ্য আঁশ বা ফাইবার। তো ফাইবার বা রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সহায়তা করে। তাহলে পরীক্ষায় যদি আসে মূল খাদ্য উপাদান বাইরে আর কোন খাদ্য উপাদানটি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে খাদ্য আঁশ বা হচ্ছে রাফেজ। রাফেজ হচ্ছে যেগুলো আঁশযুক্ত খাবার। এবং আমরা অনেক সময় ডাক্তারকে বলে, যখন আমাদের কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, তখন দেখা যায় আমরা ডাক্তার আমাদের বলে কি আঁশযুক্ত খাবার, বিভিন্ন শাকসবজি আছে সেগুলো খাওয়ার জন্য। তো আঁশযুক্ত খাবার খাওয়ার মেইন থিমটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের শরীরের যে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং নরমাল স্টুল পাসে সহায়তা করে। এখন আমরা প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে জানবো। হয়ে গেছে? প্রথমে আমরা জানবো আমিষ
বা আমিষকে আমরা কি বলতে পারি? প্রোটিন। আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। তাহলে কি দিয়ে গঠিত আমিষ? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে আমিষ কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। এবং আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। কত ভাগ নাইট্রোজেন থাকে ভাইয়ারা? শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। এবং আমিষে সামান্য পরিমাণ সালফার, ফসফরাস এবং আয়রন থাকে। মেইন উপাদান হচ্ছে 4টা: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবং আর বাকি উপাদান হচ্ছে অল্প, যেগুলো হচ্ছে সালফার, ফসফরাস এবং আয়রন। মূলত অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড সমন্বয়ে প্রোটিন বা আমিষ তৈরি করে। তাহলে আমিষ কি দিয়ে গঠিত হয়? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে প্রোটিন তৈরি করে। এখন তাহলে ভাইয়ারা প্রশ্ন, আমরা যে আমিষ পড়লাম, আমিষের উৎস কি? এখন আমিষের উৎস মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, শুটকি মাছ, চিনেবাদাম ইত্যাদি থেকে আমরা আমিষ পেয়ে থাকি। তো পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি আমিষের উৎস? তো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, শুটকি, চিনাবাদাম এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এগুলো হচ্ছে আমিষ, মানে এগুলো থেকে সাধারণত আমিষ পাই। এখন আমরা আসি, আমিষকে উৎস অনুযায়ী আমরা ভাগ করতে পারি। আমিষকে আমরা উৎস অনুযায়ী ভাগ করতে পারি কিভাবে? আমরা আমিষ মূলত দুইটা জায়গা থেকে পাই, একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, একটা হচ্ছে প্রাণীজ আমিষ। একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, একটা হচ্ছে কি প্রাণীজ আমিষ। তো উদ্ভিজ্জ আমিষ, প্রাণীজ আমিষ। তো প্রাণীজ আমিষ বলতে আমরা কি বুঝি? যে সকল আমিষ উপাদান আমরা প্রাণী থেকে পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ আমিষ, আর যে সকল উপাদান আমরা উদ্ভিদ থেকে পাই সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। ঠিক আছে? তো এখন যে প্রাণীজ আমিষ, মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ ইত্যাদি প্রাণীজ আমিষ। এগুলো থেকে দেওয়ার প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো এটা আমরা কমন জিনিস, আমরা এটা আমরা অপশন দেখেই আমরা কমন সেন্স দিয়ে বুঝে নেব যে কোনটা কমন, মানে প্রাণীজ আমিষ। এখন আসি আমরা উদ্ভিজ্জ আমিষ। ডাল, চীনাবাদাম, শিমের বিচি ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। ডাল, চীনাবাদাম, শিমের বিচি এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। তাহলে বুঝতে পারছি, কারণ এগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। কিন্তু প্রাণীজে কিন্তু এক সময় ধারণা করা হতো যে প্রাণীজ আমিষের তুলনায় উদ্ভিজ্জ আমিষের তুলনামূলক পুষ্টি থাকে কম। কিন্তু কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ্জ আমিষে প্রাণীজ আমিষের মধ্যে সকল পরিমাণ খাদ্য ধারণ করে বা সকল পরিমাণ অ্যামাইনো অ্যাসিড ধারণ করে। তাহলে কি আমরা কখনোই বলতে পারবো না যে সবসময় খেলে ডিম দুধ খাবা? তো আমরা শিমের বিচি বা এই রিলেটেড যে খাবারগুলো আছে যেগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষের অংশ, যেমন চিনেবাদাম, শিমের বিচি, ডাল। তো আমরা অনেক সময় যারা আমরা মেডিকেল প্রফেশনে আছি, তো আমরা দেখা যায় অনেক সময় অনেক হেলথ এডুকেশন দেই পেশেন্টদের। কিরকম হেলথ এডুকেশন দেই? সেটা হচ্ছে দেখা গেছে আমরা জানি আমিষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাংস বা মাছ। কিন্তু অনেক দরিদ্র রোগী থাকে, তারা হচ্ছে কি মাছ বা মাংস কেনার মতো বর্তমান যে বাজার দরের অনুযায়ী তারা সেটা এফোর্ড করতে পারে না। যেমন 1 কেজি গরুর মাংস কিনতে গেলে আমরা হয়তো 800 টাকা লাগে। 1 কেজি খাসির মাংস কিনতে গেলে হয়তো আমাদের 1000 টাকা লাগে। কিন্তু সেটা হচ্ছে আমরা এফোর্ড করতে পারি না। তাহলে তার মানে কি ওই গরিব বা দরিদ্র লোকগুলো কি আমিষের অভাবে মরবে বা আমিষের অভাবে রোগাক্রান্ত হবে? তা কিন্তু না। তখন ডাক্তাররা বা যারা নিউট্রিশনিস্ট বা আমরা যারা আছি, তো আমরা কি অ্যাডভাইস দেই? আপনি 2-3 রকমের ডাল একসাথে, যেরকম মুগ বা মুসুরি বা খেসারি বা মাসকলাই, এরকম 2-3 রকমের ডাল একসাথে করে আপনারা ডাল রান্না করবেন। তাহলে কি হবে? একাধিক ডাল যখন একসাথে হবে তার মানে কি এটা অনেকটা আমিষের উপাদান ঘাটতি করা যাবে। তো একটা প্রচলিত একটা মজার প্রবাদ আছে, সেটা হচ্ছে গরিবের আমিষ হচ্ছে ডাল। গরিবের আমিষ হচ্ছে কি? গরিবের খাসি হচ্ছে ডাল। মানে যারা খাসির মাংস খাইতে পারে না গরিব, তারা তাদের আমিষের মানে উপাদান জোগাড় করার জন্য তারা ডাল গ্রহণ করতে পারে, একাধিক ডাল। তারা মসুরের ডাল খেতে পারে। যেমন একজন মানুষ চাইলে 1 কেজি খাসির মাংস কিনতে পারে না। কিন্তু চাইলে সে 1 কেজি মসুরের ডাল কিনতে পারে, বা চাইলে 1 কেজি সে খেসারির ডাল কিনতে পারে। তাহলে কি আমরা আমাদের ফ্যামিলির লোকদের এই অ্যাডভাইসটা দিব, যদি কখনো আমরা আমিষের ঘাটতি বুঝি তাহলে আমরা একাধিক সম্পূরক ডাল রান্না করে খাবো। এরপরে আসি শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা জাতীয় খাদ্য শরীরে কাজ করার শক্তি যোগায়। শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কি কি ভাইয়ারা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলো হচ্ছে মূল উপাদান। আর আমিষের কি বলছিলাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং আরেকটি উপাদান, সেটা হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে শর্করার মূল উপাদান কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজে শর্করা বিভিন্ন রূপে জমা থাকে। তাহলে উদ্ভিদের কোথায় থাকে? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজে জমা থাকে।
ফলের রসে গ্লুকোজ, দুধে ল্যাকটোজ, গম, আলু, চাল ইত্যাদিতে শ্বেতসার হিসেবে শর্করা জাতীয় খাদ্যের বিভিন্ন রূপ পাওয়া যায়। তাহলে ফলের রসে কি থাকে গ্লুকোজ, দুধে কি থাকে ল্যাকটোজ, আলু, চাল ইত্যাদি শ্বেতসার হিসেবে শর্করা জাতীয় খাদ্য বিভিন্ন রূপে জমা থাকে। এই যে চিনি, চিনিকে বলা হয় সুক্রোজ। গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে ৩ ভাগে ভাগ করা যায়। তাহলে গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়েরা? ৩ ভাগে ভাগ করা যায়। এখন হচ্ছে একটা হচ্ছে এক শর্করা, এটাকে বলে আমরা মনোস্যাকারাইড। এটা হচ্ছে একটি মনোমার বিশিষ্ট, এর উদাহরণ হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের মধ্যে কি থাকে? মধু, ফলের রস, মধু এবং ফলের রস। এক শর্করা মনোস্যাকারাইড, এবং এটি গঠন হচ্ছে কি, এবং এটার উদাহরণ হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে এক শর্করা বিশিষ্ট বা মনোস্যাকারাইড। এবং আমরা কি মধু এবং ফলের রসে, বিভিন্ন ফলের যে জুস গুলো আছে সেগুলোতে আমরা কি পাই? এক শর্করা বা মনোস্যাকারাইড আমরা পেয়ে থাকি। তারপর কি দ্বি-শর্করা বা ডাইস্যাকারাইড, আমরা কিন্তু যখন সিলেবল পড়ছি তখন কিন্তু আমরা কি পড়ছি? মনোসিলেবল, ডাইসিলেবল, তারপরে যখন পলিসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তার মানে মনো মানে এক, ডাই মানে দুই, পলি মানে বহু। তার মানে কি ডাইস্যাকারাইড যখন আমরা পড়বো তখন আমাদের সিলেবলটা মাথায় চলে আসবে। মাথায় চলে আসলে আমরা কি বুঝবো? ডাইস্যাকারাইড মানে এখানে শর্করা থাকবে দুই অণু বিশিষ্ট বা দুই মনোমার বিশিষ্ট। এগুলো হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ এবং চিনি, দুধ। এমন আমি একটা ট্রিক শিখিয়ে দেই, যখনই দেখবা ল্যাকটোজ, ল্যাকটোজ মানে এটা দুধ রিলেটেড। এখন আমরা অনেক সময় পাই যে দুধের ঘনত্ব পরিমাপের একক কি, সেটাকে বলে ল্যাক্টোমিটার। সেটাকে কি বলা হয়? ল্যাক্টোমিটার। তার মানে ল্যাকটো যেখানেই আছে সেটাই হচ্ছে দুধ, যেখানে লোজি আছে সেটা মানে হচ্ছে সেই সম্পর্কিত বিদ্যা। ক্লিয়ার? তার মানে কি সুক্রোজ মানে হচ্ছে চিনি, ল্যাকটোজ মানে হচ্ছে কি দুধ। এখন তুমি তুমি দোকানে গিয়ে বলো ভাই আমাকে 1 কেজি সুক্রোজ দেন, দোকানদার তোমাকে দেওয়া দিবে মায়ের। দেখো সুক্রোজ কি? এই সুক্রোজ কিন্তু তোমার দোকানদার বুঝবে না, কিন্তু যখন তোমার বায়োলজিক্যাল টার্ম আসবে তখন সুক্রোজের ক্ষেত্রে তোমার চিনি, দুধের ক্ষেত্রে কি হবে? ল্যাকটোজ। এবং আরেকটা কি বলে দিলাম, দুধের ঘনত্ব আমার একক হচ্ছে ল্যাক্টোমিটার। তারপরে আসে বহু শর্করা। যখনই আমরা বললাম যে বহু, তখন আমরা চিন্তা করতে হবে সেই সিলেবল। বহু মানে কি? পলিস্যাকারাইড। এখানে কি এখানে অণু থাকবে বহু বা বহু মনোমার বিশিষ্ট থাকবে। তো এখানে কি আছে? সার এবং গ্লাইকোজেন। তো বহু শর্করার উদাহরণ কি? চাল, আটা, আলু, সবুজ শাকসবজি ইত্যাদি। তো চাল, আটা, আলু, সবুজ শাকসবজি ইত্যাদি হচ্ছে বহু শর্করা বা পলিস্যাকারাইড। এখন আমরা আসি স্নেহ জাতীয় খাদ্য, ফ্যাট, যেটা আমাদের সবার একটা মাথা ব্যথার কারণ। কারণ আমরা আমরা ভাবি কি অতিরিক্ত ফাস্ট ফুড খেলে বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খেলে এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর। সেটা কখন ক্ষতিকর? যখন আমরা পরিমাণের মাত্রা থেকে আমরা বেশি পরিমাণ খাবার গ্রহণ করব। কিন্তু এটা এখন আমরা যদি মনে করি যে না আমরা মোটা হবা না, যেন তরকারিতে সয়াবিন তেলে খাবো না, সরিষার তেলে খাবো না, আমরা বাইরের কোনো তৈলাক্ত খাবার খাবো না, দেখা যাবে 2 দিন পরে আমরা গেছি মারা। কারণ কি আমাদের শরীরের জন্য খুবই একটা অত্যাবশ্যক উপাদান হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। কারণ আমাদের স্নেহ জাতীয় খাদ্য পরিমাণের বেশি সবটাই খারাপ, পরিমাণের বেশি আমিষও খারাপ, পরিমাণের বেশি ভিটামিনও খারাপ। কিন্তু আমাদের পরিমাণ মতো স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ করতেই হবে। তো এখন হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য, ফ্যাটস। চর্বি একটি হচ্ছে প্রয়োজনীয় খাদ্য উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে হচ্ছে এগুলো গঠিত। তাহলে একটু আগে কি বললাম আমরা? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। স্নেহ হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এর মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা, অর্থাৎ আমাদের দেহের যে অভ্যন্তরীণ তাপ যে উৎপাদন করা, সেটার কাজ হচ্ছে স্নেহ। যদি আমাদের শরীরে তাপ উৎপাদন না হয় স্নেহের অভাবে, তাহলে আমরা হাইপোথার্মিয়াতে যাবো মারা। এই উপাদানটি পাকস্থলীর অনেকক্ষণ থেকে, তাই তখন ক্ষুধা পায় না। আমরা অনেক সময় দেখবো যখন আমরা স্নেহজাতীয় খাদ্য খাই, আমরা মাখন খাইলাম বা মিষ্টি খাইলাম বা হচ্ছে বিভিন্ন তৈলাক্ত খাবার খাইলাম, দেখা যায় অনেকক্ষণ ধরে আমাদের ক্ষুধা লাগে না। এরকম কখন হয়? আমি যদি উদাহরণ দিই, যখন আমাদের রমজান মাসে, যখন আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী, যখন আমরা ইফতার করি, তো ইফতার আমরা কি খাই? ভাজা পোড়া খাই, কি খাই? ছোলা খাই, বেগুনি খাই, পেঁয়াজু খাই, এগুলা খাই। তো এগুলো হচ্ছে তৈলাক্ত খাবার। তো দেখা যায় অনেক সময় যখন আমরা ইফতার সময় এটা খাই, তো আমরা কিন্তু দেখা যায় রাতে অনেক সময় আমরা খাবারটা স্কিপ করি। তো অনেক সময় আমাদের মনে হতে পারে যে আসলে কেন স্কিপ করি? এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় কখনো আসে না। আমরা স্কিপ করি এই কারণে, কারণ আমরা যে ইফতারের সময় যে ভাজা পোড়াগুলো খাইছি, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফ্যাটি খাবার বা স্নেহ জাতীয় খাবার। এগুলো পাকস্থলীতে অধিক পরিমাণ জমা থাকে বলে আমাদের ক্ষুধা কম পায়। এজন্য আমরা রাতের খাবারটা স্কিপ করে আমরা একদম গিয়ে সেহরিতে খাই। তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনেও এগুলোর ব্যবহার আমরা পাইতেছি। তারপর দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে। তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন যকৃৎ, মস্তিষ্ক, মাংস, পেশিতেও চর্বি জমা থাকে।
দেহের এই সঞ্চিত চর্বি উপবাসের সময় কাজে লাগে। এই যে যেটা তোমাদের আমি এই মানে মাত্রই বললাম। এবং কি বললাম, শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণে ক্যালোরি থাকে। তো শর্করা এবং আমিষের চেয়ে আমাদের ক্যালোরিটা বেশি। এইজন্য ডক্টররা বলে কি যে আমরা যখন আমাদের থেকে ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারগুলো এভয়েড করতে, কারণ যেহেতু ক্যালোরি থাকে বেশি, সেই ক্যালোরিগুলো আমাদের শরীরে গেইন হয় বেশি, এবং ক্যালোরি যদি বার্ন না হয়, কারণ দেখা গেল আমরা ফাস্ট ফুড খেলাম কিন্তু খাওয়ার পরে আমরা সেই পরিমাণ এক্সারসাইজ করলাম না, যেটার কারণে আমাদের ওই পরিমাণ ক্যালোরিগুলো বার্ন হচ্ছে, তাহলে কি হবে, ওই ক্যালোরিগুলো আমাদের শরীরের মধ্যেই সঞ্চিত থাকবে। তখন আমাদের কি হবে, অতিরিক্ত কোলেস্টেরল জমে আমরা ফ্যাট হয়ে একসময় দেখা যাবে আমরা হার্ট অ্যাটাক করে যাবো।